Hello, Namaskar, and a very good evening. Today is yet another weekly episode of Dulhan Diaries where we write happy chapters. Dulhan Diaries, Let's Write, partnered by Senco Gold and Diamonds, is beginning, and I hope আমাদের সাথে যারা থাকে আমাদের OOPSroops এর family members যাদেরকে আমরা বলি virtual but always together would request all of you all to quickly join soon as we begin Dulhan Diaries. And আজকে যারা আমাদের সাথে থাকবে খুব শিগগিরই কিন্তু we will go back and collect the moments in this beautiful episode of Rewind 2023. দেখতে দেখতে এই বছরটা হয়ে যাচ্ছে প্রায় শেষ। ভাবা যায় মানে today is in fact লাস্টের আগের উইকেন্ড, মানে সামনের সপ্তাহে এই সময় প্রায় বছর শেষ, বিকজ ইটস গোনা বি 31st রাতেই নতুন বছর হই হই করে ঢুকে পড়বে জীবনে। কিন্তু ফিরে দেখবো একসাথে। গুড ইভিনিং টু এভরিবডি যারা জয়েন করেছো, ভেরি গুড ইভিনিং। প্লিজ তোমরা তোমাদের এই লাইভটা শেয়ার করো, মানে তোমাদের প্রোফাইলে শেয়ার করো, ট্যাগ ফ্রেন্ডস সো দ্যাট দে ক্যান অল জয়েন এন্ড বি আ পার্ট অফ দিস চ্যাপ্টার। আমরা কিন্তু আজকেও অনেকগুলো সিলভার কয়েন্স দেবো। দেয়ার গোনা বি লট অফ স্পট কুইজেস, so don't miss the opportunity to win prizes, কারণ আমাদের সাথে যারা থাকে তোমরা জানো যে prizes and surprises are part of our happiness journey. So তাড়াতাড়ি করে জয়েন করো। Dulhan Diaries, partnered by Senco Gold and Diamonds, Rewind 2023 তে আমাদের চেকলিস্ট সেগমেন্টে, যেখানে চেকলিস্টে উই হ্যাভ এভরিথিং যেটা আমাদের মোরাললেস দরকার হয় বিয়ের চেকলিস্টে, সবকিছুর অনেক কিছু থাকে। এবং আজকে ওয়েডিং চেকলিস্টে কিন্তু উই উইল হ্যাভ ইনপুটস এন্ড ইনফরমেশন ফ্রম all the people যাদের কথা শুনলে কিন্তু আমাদের অনেক লাভ হবে। ইউ নো, ইউ ক্যান প্ল্যান অ্যান্ড ইউ ক্যান সেভ অ্যাকর্ডিংলি। সো আমাদের দুলহান ডায়েরিজ এর এই রিভাইন্ড এপিসোডে, আজকে রিভাইন্ড এর চেকলিস্টে, টু বিগিন দ্য শো আই উইল শোকেস আমাদের সাথে যখন কথা হয়েছে জয়িতা সেন, ডিরেক্টর অ্যান্ড হেড অফ মার্কেটিং এন্ড ডিজাইন, সেনকো গোল্ডেন ডায়মন্ডস। বিয়ে মানেই প্রচুর কিছু। বিয়েতে যখন আমরা নিমন্ত্রিত হই তখন আমাদের গিফট is very important, because what we gift is a representation of who we are. আমরা কি উপহার দিচ্ছি সেটার মূল্যটা সবসময় যে টাকায় হবে তা নয়, কিন্তু যাকে দিচ্ছি তার পছন্দের তো হতে হবে, এবং তার জন্য গিফটিং আইডিয়াস আমরা পাবো ফ্রম জয়িতা সেন। এই ভিডিওর শেষে কিন্তু অপেক্ষা করছে একটা স্পট কুইজ, সো ডোন্ট মিস দি অপরচুনিটি টু হিয়ার ইট ওয়েল, মন দিয়ে, কান দিয়ে, প্রাণ দিয়ে, যাতে প্রশ্ন করলে সহজ প্রশ্ন, সহজ উত্তর, এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে সিলভার কয়েন। Namaskar, আমি জয়িতা সেন। তো আজকে we are going to talk about something that is absolutely wonderful. We all love to receive, and that is gift. Party seasons আছে, birthdays আছে, anniversaries আছে, and প্রচুর বিয়ে বাড়ি আছে। So for that, Senco Gold and Diamonds has all the solutions for every one of you. Senco Gold and Diamonds এ আমাদের Everlight sub-brand-এ everyday lightwear jewelry is the perfect gifting solution for your close, near and dear ones, যাদের বিয়ে হচ্ছে, যাদের birthdays আছে, বা যাদের anniversary আছে। কারণ like we said before, a gift is an emotion. What you think about the person you are giving to, that is expressed in the gifts that you give. So when you give them something beautiful, something meaningful, something that they will cherish and as a memory will remain with them, do not forget to explore our Everlight collections. And also along with that, we know that আমাদের near and dear one ছাড়া, family ছাড়া আমাদের কত বন্ধু বান্ধব আছে, colleagues আছে, আরো রিলেশনশিপস আছে আমাদের জীবনে। তাদের জন্য আমরা কি গিফট দেব না?
Of course, Debo, and meaningful gifts, Debo, right? Because after all, we respect and we love the people in our life, and we want to show them that yes, hello, we appreciate you, we respect you, and that is why we are giving you this gift. So we have our gossip collection. From 500 rupees our gifting starts. It was so wonderful to see একটা ছোট্ট মেয়ে কত 14-15 বছর বয়স হবে, সে তার মার জন্য অনেকক্ষণ ব্রাউজ করে না মার এটা ভালো লাগবে, মাকে এটা মানাবে, মা এটা পেয়ে খুশি হবে, মানে এত কিছু ভেবে তার মায়ের বার্থডের জন্য একটা কানের দুল কিনলো তার পকেট মানি সেভ করে। So that was so wonderful, মানে ভীষণ আনন্দ লাগে আমাদের যখন আমরা এগুলি দেখি। তারপর we have your office colleagues, so তাদের জন্য we have silver plated wonderful looking wine glasses তাদের যখন anniversary হয়। So you should, if you want to let your colleague know that how much you appreciate their support and respect them at your workplace, or even your special friend, you have your friendship means a lot to you. So taderkeo you can give them many of these silver plated items. They also all start from 1,000 rupees, tea light candles, wine glasses, photo frames, so many things. Tachara, we have many other gifting items which are like Thakurer photo frames, ঠাকুরের ছোট ছোট ঘট যেগুলি মিনিংফুল টু আ লট অফ পিপল, যারা ঠাকুর দেবতাদের পুজো করে তাদের কাছে একটা ছোট্ট ঘট যদি তুমি দাও, they will appreciate that a lot. একটা ঠাকুরের প্রেম which to say that এটা ঠাকুরের ব্লেসিং নিয়ে তোমার জীবনটা তোমার বছরটা ভালো কাটুক। So I'm sure there are so many occasions that you all have. I mean, I'm just touching upon a few. We understand that gifting is a very special part of your life, and that what you think about the person you're gifting to matters. Your love, your respect, everything comes through in the gift that you're giving to the person you're gifting it to. And that is why we understand that you have a budget, and yet you want to show your love and appreciation. Therefore, our gifting starts from 500 rupees, and of course, it goes on as per your budget. So our gossip section is for all the young girls and also for all the people who want to gift meaningful gifts to your loved ones. And more importantly, we are a very secular brand. So therefore, when you want to give something where you want to give blessings to somebody in the form of any God, because God is here. And God's blessing is what we want to spread all around us. So we have beautiful photo frames for each and every one of you to gift as a blessing to your special person in your life. Along with personal gifting, like I just spoke about, we also have lots and lots of options for corporate gifting. So please keep in mind that there are many options when you come to Senco Gold and Diamonds, not just for your personal, but also for your corporate and office gifting as well. Because we understand that a person has many diverse relationships, many diverse people in their life, and we cater to each and every one of your needs. And after all, remember, when you're giving a gift, it is a reflection of who you are. So, and the person who you are gifting should understand that you respect them, you appreciate them, and they should be happy with what you give. So it's not your budget. What matters is the love that you're giving them, and what they get, they should be happy. So remember, when you come to Senco, your budget is not a problem. Just remember that it is you who is gifting to somebody who matters, someone who's special to you. Hi, how are you? Congratulations. अरे बधाई हो बेटा। इतना सारा गिफ्ट। मेरा तो मन कर रहा है मैं अभी खोल के देख लूं। तो शुरू करें। शुरू करते हैं। ये मेरे ऑफिस कॉलीग ने दिया है। वाह, प्योर चांदी का। मेरे दोस्तों को पता है कि मुझे क्या पसंद है। वाह, ये मेरे कनाडा वाले अंकल ने दिया है। और ये मेरे फूफा जी ने दिया है। ये मेरे नाना जी ने दिया है। और ये मेरे पड़ोसी ने दिया है। वाह, अमेजिंग।
गिफ्ट्स खुलते खुलते थक गए। Senco Golden Diamonds, there are so many options to gift and feel gifted. So, আজকে যারা আমার সাথে দুধান ডায়েরিজে আছো, this is a rewind episode and there is going to be a spot quiz right now. Hashtag Senco and the question is, when Ms. Joita Sen started speaking, light jewelry collection from Senco Golden Diamonds that we can buy for ourselves as well as gift to those we love. Light jewelry collection, Senco Golden Diamonds এর কি? হ্যাশট্যাগ সেনকো দিয়ে উত্তর দিতে হবে and you have to comment. একদম শুরুর দিকে কিন্তু উনি বলে দিয়েছেন যে হালকা গয়না যদি কাউকে গিফট করতে হয় বা নিজে কিনতে হয়, সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর কোন কালেকশন আমরা দেখব? So that is one question and let's have a look at a beautiful video. Absolutely stunning মঙ্গলসূত্র and এখানেও কিন্তু উত্তরটা দেখতে পাওয়া গেছে। Senco Golden Diamonds এর লাইট জুয়েলারি কালেকশন is a part of which collection? হ্যাশট্যাগ সেনকো দিয়ে উত্তর দিতে হবে and as a part of rewind আমাদের চেকলিস্টে কিন্তু আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বিয়ের ফটোগ্রাফি। এই যে বিয়ের আগে এখন প্রি ওয়েডিং, ওয়েডিং, রিসেপশন, কত 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 অকেশন। সো ফটোগ্রাফার্স এর সাথে হয়েছিল একটা জমিয়ে আড্ডা, সেই সেশন থেকেও থাকছে গল্প। কিন্তু যাদের দেখে সত্যি মনে হয় মানে হাউ ইজ দিস ইভেন পসিবল, এত বছর একসঙ্গে থাকা যায়। হ্যাপিলি এভার আফটার ইজ আ সেগমেন্ট ওয়্যার উই স্যালিউট true love and couples who have set examples. আমাদের সাথে সারা বছরে অনেকের সাথে কথা হয়েছিল, তার মধ্যে থেকে দাশগুপ্ত পরিবারের সাথে যখন হয়েছিল কথা, সেই এপিসোডের খানিকটা দেখাচ্ছি এবং এখান থেকেও কিন্তু লুকিয়ে আছে কোনো স্পট কুইজ। সো কিপ ওয়াচিং। একজন কাপলের সাথে আমাদের আড্ডা হতে চলেছে, দাশগুপ্ত পরিবার। মানে পুরো ব্যাপারটার মধ্যে এমন এত কিছু জড়িয়ে আছে, বিকজ দিস ইজ এ ভেরি ইমোশনাল কনভারসেশন। আমি ওনাদেরকে বেশ কিছু বছর ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি, কারণ ওনাদের কন্যা একজন ভীষণ বিখ্যাত একজন নারী, শি ইজ আ ফ্যাশন ডিভা এন্ড এক্সপার্ট, সুচিস্মিতা দাশগুপ্ত, তার বাবা মা। এবং আমি আন্টি আঙ্কেলকে পার্সোনালি চিনি না, কিন্তু যা হয় ফেসবুকের দুনিয়াতে এখন দূরের সকলকেও ভীষণ কাছের মনে হয়। বহু দিনের ইচ্ছে ছিল ওনাদের কাছ থেকে জানবো ওনাদের জীবনের গল্প। তাই আজকে আমাদের দুলহান ডায়েরিজে হ্যাপিলি এভার আফটারে we are very very delighted to present the দাশগুপ্তা। আমার সাথে আজকে যে দুজন জয়েন করেছেন, শ্রীমতী গোপা দাশগুপ্ত এবং শঙ্কর দাশগুপ্ত। আন্তরিক ধন্যবাদ জানাই মেসোমশাই এবং মাসিমাকে, আপনারা আমাদের সাথে জয়েন করেছেন বলে। আমার প্রথম প্রশ্ন, আপনাদের বিবাহিত জীবন কত বছরের, সেটা যদি প্রথমে আমাদেরকে একটু বলেন। আমাদের বিবাহিত জীবন কত বছর? 51 বছর। 51 বছর ক্রস করছে এই অগস্টে। 51 বছর কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সরি। এবং তার আগে বোধহয় রেজিস্ট্রেশন হয়েছিল, রাইট? হ্যাঁ, জানি। 2 বছর আগে রিটায়ার। তার মানে আমাদের 70 তে রেজিস্ট্রেশন হয়েছে, 72 তে আমরা ফর্মালি বিয়ে করেছি। আচ্ছা, আর তার আগে কি আপনারা একে অপরকে চিনতেন নাকি সেখান থেকেই শুরু ছিল? খুব ভালো করে চিনতাম। ও যখন ক্লাস 9 এ পড়ে, আমি যখন ক্লাস 10 এ পড়ি, তখন থেকে আমরা চিনতাম। আচ্ছা, তাহলে দেখা কি করে হলো আর প্রথম কি দেখে এতটা ভালো লাগলো যে 53 বছর প্লাস আজকে এই সম্পর্কের বয়স? একটু যদি আমাদেরকে গল্পটা বলেন প্লিজ। আমার কথা যদি বলেন, আমি বলতে পারি ওকে দেখতে ভালো ছিল, বেশ কম বয়সে দেখতে বেশ ভালোই ছিল। তা সেই দেখেই ভালো লেগেছে। তখন আমার বয়সও কম ছিল আর মোটামুটি পাড়াতেও একটুখানি ওকে ওর নাম ডাকছিল আর কি। আর এ কেন সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি এখনো জিজ্ঞেস করি মাঝে মাঝে যে আমাকে ছোটবেলা থেকে দেখতে খুব একটা ভালো না। ওর একটা পার্সোনালিটি ছিল খুব ভালো, যাতে পছন্দ হওয়ার মতোই। ভালো লাগতো। দারুণ, মানে পার্সোনালিটি আর চেহারা তো ডেফিনেটলি সেটা একটা প্রথম পয়েন্ট।
তো কে কাকে প্রথম মনের কথা জানালেন এবং কিভাবে ঘটেছিল, বাড়ির লোককে কি বললেন? একটু যদি আমরা অতীতের পথে হাঁটি, একটু শুনবো আপনাদের জীবনের গল্প। ওকে, মানে ফার্স্ট সোফার দি মানে প্রপোজাল ইজ কনসার্ন, ও আমাদের বাড়িতে খুবই যাতায়াত করতো। তা ওই ওই একই পারপাস। তখন যখন আর ও আমার কাছে, ইনফ্যাক্ট ও আমার কাছে পড়তো। আমি ও ইংরাজি অঙ্ক আমার কাছে পড়তো ক্লাস 9-এ। আর তাছাড়া আমার ছোট বোনের সাথে ওর বন্ধুত্ব ছিল। আমার ছোট বোনের নামও গোপা। তাহলে এভাবেই ছোটবেলা থেকে যাতায়াত। হ্যাঁ, হ্যাঁ, আমাকে ওদের বাড়িতে সবাই খুব ভালোবাসত, যেহেতু আমার বাবা নেই। আমাকে সবাই খুব, মানে দিদি দাদা সবাই, সেই হিসাবে আমি ওখানে খুব যাতায়াত করতাম। অসাধারণ। তাহলে শুরুর গল্প বোঝা গেল। এবার বিয়ের পরে এতগুলো বছর এত হৈ হৈ করে কাটিয়েছেন, নিশ্চয়ই কখনো একটু ঝগড়াও হয়েছে, কখনো একটু মনোমালিন্য প্রচুর হয়েছে। ঝগড়া হয়। সত্যি কথা বলতে কি ঝগড়াটাই বেশি হয়েছে। তাই হ্যাঁ, আমার মেজাজটা খুব ভালো না, তার জন্য আমি একটুতেই খুব মেজাজ খারাপ করতাম। ন্যাচারালি ঝগড়াটা বেশি হয়েছে। আর ও মাঝে মাঝে একটুখানি প্রতিবাদ করতো। হ্যাঁ, তারপরে ঝগড়াটাই বেশি হয়েছে। আর আস্তে আস্তে সবকিছু। আর অ্যাকচুয়ালি আমি চাকরি করতাম রেলওয়েতে, রেলওয়ে ওয়ার্কশপ লিলুয়াতে। ন্যাচুরালি আমার যাতায়াত এবং চাকরির মিলিয়ে প্রচুর সময় চলে যেত। তা সেই জন্য বাড়িতে আসার পরে আমি একটুখানি টায়ার্ড হয়ে থাকতাম। তা সেই জন্য একটু এদিক ওদিক হলে পরেই ঝগড়াঝাটি হতো। এনিওয়ে, মানে ঝগড়াঝাটি এমনি মৌখিক হতো, তার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যেত, কিন্তু ঝগড়া হতো। বেশিক্ষণ থাকতো। হ্যাঁ, তাহলে মাসিমা একটু শুনবো যে যখন ঝগড়াঝাটি হতো বা যখন একটু একটু এখনো হয়তো হয়, তখন ভাব হয় কিভাবে? প্রথমে কে ভাব করে? আমি আমি ও ও ও ও বলে যে না, তুমি আমার সাথে কথা বলো না, আমি আবার তত বেশি কথা বলি। ভীষণ 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 ভালো লাগছে আজকে আপনাদেরকে আমরা পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে, এবং অনেকেই লিখছে খুব ভালো লাগছে। একজন একটা মজার লাইন লিখেছে, ছাত্রী বিকাম পাত্রী। এই যে যখন মানে আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের বিয়েতে যখন যান, তখন আপনারা আশীর্বাদ স্বরূপ নতুন দাম্পত্য জীবনে যারা এগোচ্ছে তাদেরকে আপনারা কি আশীর্বাদে কি বলেন? একটু যদি আমাদেরকে সেটা শেয়ার করেন। ভালো, আমি সবসময় বলি যে তোমরা ভালোভাবে জীবনটা কাটাও আর তোমাদের ভালো হোক, এটাই আমার বক্তব্য। বিবাহিত জীবন কাটাও, বিবাহিত জীবন ন্যাচুরালি। হ্যাঁ, আমরা এত বছর কাটিয়েছি তো, আমাদের মনে হয় সবাই কাটাক। তাহলে এত বছর জীবনে একসাথে রয়েছেন, বলতে গেলে 51 বছর আফটার দ্য সোশ্যাল ম্যারেজ, আরো 2 বছর তার আগে, মানে 53 বছর আপনারা বেসিক্যালি ম্যান অ্যান্ড ওয়াইফ, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। আমার মতোই এত লোকের ভালো লাগছে, এবং এত বছর একসাথে থাকা এটা একটা অসাধারণ ব্যাপার। আপনাদের মতো কাপলদের দেখলে কিন্তু ইয়াং জেনারেশন যারা অনেকে বিয়েতে একটু ভয় পায়, কারণ চারিদিকে তারা এত কিছু কাণ্ড দেখে ফেলে, আমরা সত্যি সাহস পাই এবং বিশ্বাস বাড়ে যে হ্যাঁ সত্যি এত বছর একসাথে থাকা সম্ভব। না, আমার যেটা মনে হয় যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, খালি দুজনে দুজনকে ভালোবাসতে হবে, লাভ ইন ট্রু সেন্স, আর বিশ্বাসও করতে হবে। দ্যাট ইজ এনাফ। তারপরেই সব ঠিক থাকবে। সো প্লিজ আন্টি, যদি একটু আপনি বলেন যে এতগুলো বছর কিভাবে হৈ হৈ করে থাকা যায়, আপনার উপদেশ কি হবে সকলের জন্য? আসলে আসলে আমার একটু ধৈর্যটা বেশি। হ্যাঁ, আমি পট করে রেগে যাই না, এটাই আমার ধৈর্য, যার জন্য আমার অনেক সময় অশান্তি হলেও আমি সেটাকে মেনে নিই। হ্যাঁ, আমি জানি যে এটা রাগের মাথায় বলেছে, কে বলেছে, কি বকেছে, আমি ওই নিয়ে মাথা ঘামাই না, আমি চেষ্টা করি সবকিছু অ্যাডজাস্ট করে নিতে। আচ্ছা মেসোমশাই বা আঙ্কেল, আপনার পয়েন্ট অফ ভিউটা শুনবো। আমাদের মধ্যে সদ্ভাব আছে, আর সেই সদ্ভাবটা রাখার জন্য এই আমার ওয়াইফ খুব মানে সহযোগিতা করেছে।
ওর উপর খুব একটা অন্যায় করলো, ও কোনদিন সেটার এমন কিছু বলেনি যাতে নাকি ভাঙন আসতে পারে। মানে ওর সবাইকে খুব অ্যাডজাস্ট করেছে সবার সাথে, এবং আমার সাথেও করেছে ইনফ্যাক্ট। তা আরেকটা কথা হচ্ছে যে আমি আমাদের বাচ্চা হওয়ার পরে আমাদের কাছে বাচ্চাটাই হচ্ছে আসল। মানে আমরা কনসেন্ট্রেট করেছিলাম কিরকম করে বাচ্চাগুলোকে ঠিক মতো করে মানুষ করবো। ভগবানের দয়া আমরা মনে হয় যে মোটামুটি সফল হয়েছি, আমরা মানুষ করেছি। তাতেও আমার স্ত্রী সহযোগিতা করেছে সবচেয়ে বেশি, কারণ ওই সবকিছু ইয়ে করেছে। আমি তো অফিসেই করতাম, ও স্কুলে চাকরি করতো কিন্তু সময়টা কম, আর স্কুলও কাজে ছিল। তা এই সমস্ত দিয়ে আমি মানে আমি ওকে খুব অ্যাকসেপ্টেবল বলে মনে করেছিলাম। এবং ন্যাচারালি আর বললেন যে সবার উপরে ভালোবাসা তো ছিলই, হ্যাঁ। আর আমি ওকে খুবই ভালোবাসতাম, ও যদি আমি সেটা কোনদিন বলিনি মুখে, আর ও আমাকে ভালোবাসতো সেটা আমি বুঝতে পারতাম। এই আর কি। অসম্ভব সুন্দর লাগছে, এবং কিছু কমেন্টস পড়ি। প্রচুর প্রণাম আসছে আপনাদের জন্য। স্বাগতা শীল লিখছে, জেঠু জেঠিমার প্রশংসায় তো পঞ্চমুখ। কোনোদিন এত প্রশংসা করেনি সেটা ঠিক। সৌভিক সরকার অভি লিখছে, বিশ্বাস আছে বলে এই সম্পর্কে ফাটল ধরেনি। যে কোনো সম্পর্কে বিশ্বাস একটা অনুঘটকের মতো কাজ করে। বিশ্বাসটা হচ্ছে 1 নম্বর, আর ভালোবাসা তো ডেফিনেটলি 1 নম্বর। ছোটবেলা থেকে দুজন দুজনের মানে সেটাই রয়ে গেছে আর কি। বিউটিফুল। আমাদের তরফ থেকে আমরা প্রণাম জানাচ্ছি। আমি জানি যারা দেখছে আমরাও আশীর্বাদ করছি, তোমরা ভালো থাকো, তোমরা সব ভালো থেকো, মিলেমিশে থাকো, যে যার হাজবেন্ডের সাথে, ছেলের সাথে। থ্যাংক ইউ। যতবার এই দাশগুপ্ত পরিবারের সাথে কথা হওয়ার সুযোগ হয়েছে ততবার মনে হয়েছে হাউ পারফেক্ট এন্ড হাউ বিউটিফুল। সত্যি তো, সম্পর্ক থাকলে ঝগড়া তো হবেই, কিন্তু বিশ্বাস আর ভালোবাসাই হচ্ছে দুটো ট্রু ফাউন্ডেশন পিলার্স। এবার একটা স্পট কুইজ। হ্যাশট্যাগ গুলো কিন্তু ঠিক ঠিক করে দিতে হবে। হ্যাশট্যাগ ডিডি, দ্যাটস দুলহান ডায়েরিজ, HEA মানে হ্যাপিলি এভার আফটার দাশগুপ্তা। এই 3টে জিনিস কিন্তু কম্পালসরি। হ্যাশট্যাগ DDHEA দাশগুপ্তা। প্রশ্ন হচ্ছে, দুজনে কোন ক্লাসে ছিল যখন দেখা হয়েছে? গোপাদি এবং শঙ্কর দা বা মাসিমা মেসোমশাই। মোদ্দা কথা, এই যে বিউটিফুল কাপলের কথা শুনলাম, 53 বছর ধরে তারা একসাথে, 51 বছরের বিবাহিত জীবন, তার আগে 2 বছর রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিল তার আগে। সো তারা একে অপরে কোন ক্লাসে পড়তো যখন দেখা হয়েছে, এটাই হচ্ছে প্রশ্ন। এবং সকলে কিন্তু আমার মনে হয় হার্ট গুলো আজকে এখন হ্যাপিলি এভার আফটার আমরা যাদেরকে শুনলাম তাদের জন্য পাঠিয়েছে। সো এটা হচ্ছে প্রশ্ন। হ্যাশট্যাগ DDHEA দাশগুপ্তা লিখে কোন ক্লাস, দুজন দুটো ক্লাসের কথা বলেছে, যে কোন ক্লাসে তখন তারা পড়তো যখন তাদের প্রথম দেখা হয়েছিল। এটা হচ্ছে প্রশ্ন, এবং উত্তর আসতে থাকুক। এগিয়ে যাচ্ছি আজকে আমাদের দুলহান ডায়েরিজ এর আরো একটা রিভাইন্ড এপিসোড, এবং রিভাইন্ডে আমরা ফিরে পাচ্ছি, ফিরে তাকাচ্ছি to all those wonderful memories that we have crafted together in this journey of 2023. Wedding checklist, another very important part হচ্ছে wedding photographer. Wedding photography, videography ছাড়া কি আর হয়? So ফটোগ্রাফারদের দলের সাথে জমেছিল আড্ডা, দেখে নেব তার একটা অংশ। আমার একটাই রিকোয়েস্ট, যাতে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানতে পারি যে ফটোগ্রাফারদের এক্সপেন্ডিচার যখন চেকলিস্ট করছি
তখন এক্সপেন্ডিচার কত হওয়া উচিত, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠানের আয়োজন। কারণ মানুষ বিয়েতে কোটি কোটি টাকা খরচা করছে, কিন্তু ফটোগ্রাফিতে কিপটেমি করলে তো সারা জীবনের মোমেন্ট নষ্ট। তাই আমি চাই আজকে তোমরা অ্যাটলিস্ট, মানে তোমরা চারজনেই সিনিয়র, রাহুল ইজ গোইং টু ফ্যাসিলিটেট দ্য আড্ডা, কিন্তু তোমরা প্লিজ আমাদেরকে এইটা ইনফরমেশন দাও যে ভালো করে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য কত টাকা বাজেট থাকা উচিত। দেখেন, এখন এই ফটোগ্রাফির যদি ব্যাপারটা যদি চিন্তা করা হয়, দেখবেন যদি আমাদের কাউকে যদি বুক করা হয়, শুধু ফটোগ্রাফি নয়, যদি হোটেল বুক করা হলো, প্লেটের খাবারের কত দাম সেটা বুক করা হলো, শেষ মুহূর্তে ক্লায়েন্টরা কি করে যে ফটোগ্রাফারদের বাজেটটাকে তারা কোনো কিছু করে মেনশন করে রাখে না যে ফটোগ্রাফির জন্য একটা মিনিমাম একটা বাজেট হওয়া উচিত। কারণ ফটোগ্রাফিটাও একটা এমন ধরনের জিনিস যেটা এই টোটাল ইভেন্টটাকে একটা ক্যাপচার করে সেটাকে একটা মেমোরি হিসাবে রাখা। ফটোগ্রাফির মানেটা শুধু এই নয় যে আমরা ফটোগ্রাফি করে দিয়ে দিলাম, পরের কালে সেই ফটোগ্রাফিটা ভ্যানিশ হয়ে গেল, তা নয়। আমরা যে ফটোগ্রাফি জিনিস একটা সেই মুহূর্তের যে জিনিসটাকে আমরা ক্যাপচার করে নিজেদের পরিশ্রম করে ক্লায়েন্টকে মানিয়ে নিয়ে তার সঙ্গে ডিসকাস করে আমরা মানে টোটাল ইভেন্ট কি ঘটেছে, কি ঘটনা, বিয়েতে যা যা পর যা ইভেন্ট গুলো ঘটে, প্রত্যেক ইভেন্টটা প্রত্যেক রিচুয়ালটাকে আমরা ধরে রেখে সেটাকে ফটোগ্রাফিতে একটা তাকে একটা মানে স্টোর করে, এটা আপনি যত দিন চান আপনি সেই বুড়ো বয়সে গিয়ে সেই জিনিসটাকে দেখতে পারবেন। আমাদের হিসাব অনুযায়ী ফটোগ্রাফিটা একটা এমন জিনিস যে আজ থেকে আমরা প্রায় যখন ব্রিটিশ যুগে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমরা আজ দেখলে সেটাকে বুঝি, দেখো বাবা কি ধরনের ছবি, কিন্তু সেই ছবির মানটা আমাদের আজকালকার যুগের লোকেরা সেই জিনিস সেই মানটাকে আর মানে জুগিয়ে উঠতে পারে না। তার জন্য ফটোগ্রাফারদেরকে একটা মানে পয়সা দিয়ে যে তাদেরও একটা বাজেট, মানে তাদেরকেও যে একটা বাজেটটা দেবো, বা ফটোগ্রাফি মানে বিয়ের ক্ষেত্রে যে একটা ফটোগ্রাফিরও একটা বাজেট হওয়া উচিত, সেই জিনিসটা মানুষেরা চিন্তা পারে না। জানে ফটোগ্রাফি তো ও ক্যামেরাম্যান তুলে রেখে দিয়েছে, আমরা যখন ইচ্ছে সেটাকে আবার পেমেন্ট করে তুলে নিয়ে চলে আসবো। বাট সেই জিনিসটা না চিন্তা করে যদি যখন সব জিনিসই অ্যারেঞ্জ করা হচ্ছে, তাহলে একটা ফটোগ্রাফিরও বাজেট একটা থাকা উচিত প্রত্যেক ক্ষেত্রে, যাদের মানে সামর্থ্যের বাইরে ভেতরে রয়েছে। তো তাই আমরা দেখি যে সবের পেমেন্টটা হয়ে যায়, লাস্টের দিকে ফটোগ্রাফির পেমেন্টটা বলে কি যে হ্যাঁ আমরা কিছুদিন পরে পেমেন্টটাকে করবো, আপনি কিছুদিন ফটোগ্রাফি মানে জিনিসটাকে একটু স্টোর করে রাখেন। আবার অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা এমন হয় কি ফুল পেমেন্টটা করে দেয়। এবার ডিফারেন্ট টাইপ অফ অনেক ক্লায়েন্ট আছে যারা যে ফটোগ্রাফি করালো তার আগেই ও পেমেন্ট দিয়ে আমাদেরকে ক্লিয়ার করে দেয়। তো অনেক ক্ষেত্রে আমরা কি হয় কি ফটোগ্রাফি করে কিছুটা মন খারাপও হয়ে যায় যে আমাদেরকে ক্লায়েন্ট এক তো ফটোগ্রাফি করাটা একটা টোটাল জিনিসটাকে আমাদের তুলে নিয়ে আসা, এটার একটা দায়িত্ব। এবার ওই দায়িত্বটাকে সম্পূর্ণ করে এবার ক্লায়েন্টকে আমরা যতক্ষণ না দিয়ে আমাদের নিজের যে দায়িত্বটা সেটাকে যতক্ষণ সম্পূর্ণ না করে দিই, ততক্ষণ একটা নিজের উপর একটা ইয়ে থাকে। দেখো কম্পিউটার বা ইলেকট্রনিক্স জিনিস কখন কোথায় কি বিগড়ে যায় কিছু বলা যায় না, এবং কখন কি হবে না হবে। আমরা সেই কারণে নিজেদের যেই ফটোগ্রাফি যখন কোনো কাজ করি এক জায়গায় আমরা স্টোর করে রাখি না, একটা হার্ড ডিস্কে রাখছি, একটা কম্পিউটারে রাখছি। যখন ক্লায়েন্ট কোনো না নেয় তখন কি করি আমরা ডিফারেন্ট জায়গায় ছড়িয়ে রাখি, যাতে একটা মেশিন যদি কিছু গড়বড় হলো তো অন্য থেকে আমি ব্যাকআপটা নিয়ে ক্লায়েন্টকে অন্তত দিতে পারবো। তখন আমরা পয়সার কথা ভাবি না, আমরা ভাবি যে ক্লায়েন্টের যে স্মৃতি আছে সেই স্মৃতিটাকে আমরা সাবধানে রেখে সেইটাকে আমরা যতক্ষণ আমরা ক্লায়েন্টকে না দিচ্ছি ততক্ষণ আমাদের নিজের মনের মধ্যে একটা ভয় লেগে থাকে যে আমি এতদিন ধরে এই জিনিসটাকে রেখেছি, ক্লায়েন্টকে দিয়ে দিলে একটা নিজের দায়িত্ব থেকে একটা মুক্ত পেলাম। তো এইরকম ধরনের, কিন্তু আজকালকার যুগে ফটোগ্রাফির যে মানে যেরকম ধরনের পেমেন্টের যে ব্যাপারটা, মানে আগে আমাদের ফটোগ্রাফারের এমন ডিমান্ড ছিল যে আমাদেরকে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হতো যে এই ফটোগ্রাফার এসে গেছে। এখন সেই মান সম্মানটা আর আমাদের নেই। এখন ফটোগ্রাফার আসলে বলে ঠিক আছে ওকে বসিয়ে রাখো, এইরকম ধরনের ফটোগ্রাফির লেভেলটা গিয়ে কমে গিয়েছে। তো অনেক জায়গায় মান সম্মানটা আমরা পাই, অনেক জায়গায় আবার মান সম্মানটা অনেকজন হারিয়েও ফেলেছে। ফটোগ্রাফার হিসাবে মানে ফটোগ্রাফারের যে একটা মান সম্মান আছে সেই জিনিসটা অনেক জায়গায় মানে কাদের ক্ষেত্রে বলবো, একটু যাদের বিশাল পয়সা টয়সা আছে তারা ফটোগ্রাফারকে ফটোগ্রাফারের মতো মনে করে না। প্রথমত পয়সা দিচ্ছি ফটোগ্রাফি করছে আর কি চলে যাবে, এইটাই ব্যাপারটা। বাট আমাদের ফটোগ্রাফারদেরও একটা মান সম্মান আছে, যেখানে আমাদের মানে কাজ করেও ভালো লাগে, যেখানে ফটোগ্রাফির মান সম্মানটা আমরা পাই, সেখানে নিজের মনের মতন কাজও করতে পারি। এবার পার্টির সঙ্গে আমরা একটু ঘরোয়া ব্যাপারটা করে দিয়ে তাদের থেকে একটা সুন্দর এনভায়রনমেন্টটা তৈরি করে ফটোগ্রাফিটা করাটাও তখন ভালো লাগে। আর যে জায়গাটা একটা প্রফেশনাল একটা লোক এসে আমরা যে ওখানে কাজ করছি সেই কাজটা আমরা সঠিকভাবে তুলবো, যতক্ষণ তাদের সঙ্গে আমাদের মাইন্ডের যে একটা মিলনটা সেই জিনিসটা যদি না আসে, বা আমাদেরকে একটা জাস্ট ফটোগ্রাফার হিসাবে যদি মেনটেন করে, তাহলে একটা জিনিসটা কি হয় কি নিজের মনেতেই খারাপ লাগে যে আমি এদিকে একটা কাজ করতে আসলাম, একটা নিজের মতন করে যে এদিকে সবকিছু একটা সাজিয়ে গুজিয়ে একটা সুন্দর এনভায়রনমেন্টটা তৈরি করবো, ফটোগ্রাফিটা করবো। তো সেই জিনিসটা অনেক জায়গায় পাই, আবার অনেক জায়গায় পাই না, এইরকম ব্যাপারটা আজকাল হয়ে গেছে। আর ফটোগ্রাফির বাজেট হিসাবে এখন যদি দেখা যায়, আজকালকার যুগে ফটোগ্রাফির বাজেট বলতে গেলে মানে কি বলবো, আর মার্কেটে এক একটা লোক এক একটা ধরনের বাজেট নিয়ে চলে।
তুমি যে প্রশ্নটা করলে যে দুজন মানে একজন মোবাইলে বা ক্যাবে ছবি তুলছে আর আমরা প্রফেশনালি ছবি তুলছি, আমরা বোঝাবো কি করে? এটা সত্যি খুব আজকের দিনে দাঁড়িয়ে খুব টাফ কোশ্চেন। তবে যারা যারা অ্যাকচুয়ালি ফটোগ্রাফিটা ভালোবাসে, বোঝা আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ রয়েছে। ফটোগ্রাফি বোঝার কথা বলছি না, ফটোগ্রাফি যারা ভালোবাসে, যারা ফটোগ্রাফসটাকে স্মৃতি হিসেবে রাখতে চায়, তারা কিন্তু আমি আগে দেখেছি তারা কিন্তু আমাদেরকে দাম দেয়, অর্থাৎ সম্মান এবং টাকা দুটোই দেয়। আর যারা বোঝে না তাদেরকে তো বোঝানোটা খুব টাফ। যেটা করা যেতে পারে, আমরা যে ছবিগুলো তুলছি, যেটা আমি অনেক সময় ক্লায়েন্ট অনেক সময় আমাদেরকে বলে যে কত মেগাপিক্সেল ক্যামেরা, বা আমার তো আইফোন রয়েছে, আমার আইফোনেও তো ভালো ছবি ওঠে। কিছুটা ঠিক, কিন্তু আলটিমেটলি ছবিগুলো তো সফট কপি থাকে না, সেখান থেকে ওটা হার্ড কপি হয়, অ্যালবাম হয় বা ফটো বুক হয়। এইটার ক্ষেত্রে একটা রেজলিউশন দরকার হয়, যেটা মোবাইলে যে ছবিগুলো তোলা সেটা হয়তো ভালো লাগছে দেখতে আপাত দৃষ্টিতে, কিন্তু ওটা প্রিন্টের সময় কিন্তু সেই রেজলিউশন, অ্যাডিকুয়েট রেজলিউশন পাওয়া যায় না। তো সেই যে পয়েন্টটা আমাদেরকেই বোঝানো উচিত, মানে ক্লায়েন্টের চোখ তৈরি করার দায়িত্ব কিন্তু ফটোগ্রাফারের। এবং ক্লায়েন্ট, আমরা যদি প্রত্যেকটা ফটোগ্রাফার সিরিয়াসলি ক্লায়েন্টকে এই জায়গাগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো দেখা যায় 100% বলবো না, 80% ক্লায়েন্টকে কিন্তু মোটিভেট করা যায়। এটা একটা ব্যাপার। তবে যেটা আমাদের কাছে মেইন চ্যালেঞ্জিং যে ব্যাপার, যে এখন আমাদের কম্পিটিশন অনেক বেড়ে গেছে। আগে যেটা হতো, আগে একজন ফটোগ্রাফার, পাঁচজন ভিডিওগ্রাফার আসতো, খুব বেশি হলে 2 জন কি 3 জন। এখন কনসেপ্ট হয়ে গেছে একটা গ্রুপ, এখন গ্রুপে কাজ হয়। এর অনেকগুলো সুবিধা আছে। গ্রুপে কাজ না হলে ক্যামেরার যে একই ইভেন্টে কোনো একটা সিচুয়েশনের ছবি যদি দুটো দিক দিয়ে ক্যামেরা রোল হয়, কেউ মিড ধরছে কেউ ক্লোজ ধরছে, তার ফলে কি ভেরিয়েশন আসছে, এবং সেই ভেরিয়েশনটা আমি যদি স্টিলের ক্ষেত্রে বলি, তাহলে সেই ভেরিয়েশনটা দিয়ে, মানে আগে তো হতো কি, সিঙ্গেল ছবি প্রিন্ট হয়ে পেস্ট হয়ে, মানে অ্যালবামের মধ্যে আঠারি আটকানো হতো, কিন্তু এখন তো একটা ফটো বুক তৈরি হয়, এখন জাস্ট লাইক কপি টেবিল বুক তৈরি হয়। তো সেখানে এই ভেরিয়েশনটা খুব প্রয়োজন হয়, যার জন্য একটা গ্রুপে কাজ করার অনেক সুবিধা আছে। এবং এখন কনসেপ্টটা ওই জায়গা থেকেই চেঞ্জ হয়েছে, যে গ্রুপে একটা কাজ হচ্ছে। এবং সিনেমাটোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। আগে একজন ভিডিওগ্রাফার বা সিনেমাটোগ্রাফার একটা ক্যামেরা নিয়ে কাজ করছে, কিন্তু এখন দুটো তিনটে, তার সঙ্গে এখন ড্রোন এসছে বা স্লাইডার, এগুলো ইউজ হচ্ছে, এগুলো তো আলাদা আলাদা অ্যাপারেটাস। কিন্তু এই যে দুটো ক্যামেরার অ্যাঙ্গেল অ্যাট এ টাইম, একটা ইভেন্ট যখন একটা মুহূর্তকে ক্যাপচার করা হয়, তখন তো আমরা বলতে পারি না যেটা আমি আরেকটা অ্যাঙ্গেল দিয়ে তুলবো, আরেকবার রিপিট করো, আর সেই রিপিট করলে সেই সেম মানে স্বতঃস্ফূর্ততা কখনো থাকে না। তার কারণ আমি যেটা একটু আগে বলার চেষ্টা করছিলাম, যে তখন টেকনিক্যাল কারণে পুরোটা বলতে পারিনি, যে যেটা হয় কি, যে ব্রাইড অ্যান্ড গ্রুম, আমি ধরে নিতে পারি না যে এরা প্রত্যেকেই প্রফেশনাল অ্যাক্ট্রেস বা অ্যাক্টর বা মডেল। তো তারা কিন্তু ক্যামেরার সামনে যে সবসময় স্বতঃস্ফূর্ত ভাবে থাকবে, সেটা আমি ধরে নিতে পারি না। তার জন্য আমার যেটা মনে হয়, যে ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে একটা কাউন্সিলিং সেশন দরকার হয় বিফোর ইভেন্ট ডেট। তাতে কি হয়, ব্রাইড বা গ্রুম ফটোগ্রাফারের সাথে সহজ হলো, আর ফটোগ্রাফারও তাদের টেস্টটা বুঝতে পারবে। এর থেকেই কিন্তু ভালো ছবি তোলা যায়। একটা ভালো ছবি তুলতে গেলে টেকনিক্যাল জ্ঞান কত দরকার, তার থেকেও বড় দরকার হচ্ছে যে অ্যাস্থেটিক জায়গাটা। এই অ্যাস্থেটিক জায়গাটা যদি ধরতে হয়, তাহলে আমাদের দুজন, মানে ব্রাইড বা গ্রুমের সাথে ফটোগ্রাফার দুটো এন্ডেরই একটা রিলেশন বিল্ড আপ করতে হয়, যেটার জন্য আমি বলছিলাম যে একটা আগে ইভেন্ট ডেটের আগে একটা বসা দরকার। এই কথা বলছি, প্র্যাকটিস বা ফলো করলে হবে না। একটা জিনিস যেটা মিঙ্কুদা প্রথমে বললো, যে সমিতাও যেটা বললেন যে প্রথমে ব্রাইড আর গ্রুমের সাথে একসাথে বসা উচিত, এটা ভেরি ইম্পর্টেন্ট। মোর দ্যান, কারণ ভাইব চেক হলে আপনি ভাইব যদি ম্যাচ করে যায়, ক্লায়েন্টের সাথে যদি ফটোগ্রাফার ভাইব ম্যাচ হয়ে যায়, আপনি ছবি ভালো বেরোবে। ফটোগ্রাফারের সাথে ক্লায়েন্ট তখন কথা বলতে বলতে ওখান থেকে ক্যান্ডিড মুভমেন্টস বেরিয়ে যায়, তখন আর পোজের দরকার হয় না। তো তখন এমনি সেম উইথ দ্য রিলস অলসো, রিলস ভিডিওস এমনি যদি ভাইবটা ভালো আসতে থাকে, দুজনে যদি ম্যাচ করে যায়, সেটা ডেফিনেটলি অনেক ভালো আসবে সেটাতে। আর একটা জিনিস, যেটা এখন আমরা একটা খুব ব্যাপক টাইমে আছি অ্যাকচুয়ালি, যেটা আমি এখন মনে করি, আমরা একটা ব্যাপক জেনারেশনে আছি, যেখানে এই একটা ওয়েডিং ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি, এখন আমরা হয়তো কোনোদিনও আমাদের ঠাকুরদাদের বা বাবা মাদের ভিডিও বা ছবি খুব একটা দেখিনি। এখন আমাদের যে ক্লাউড জেনারেশনটা আছে, ক্লাউডিং এর থ্রুতে অ্যাকচুয়ালি এটা উই ক্যান মেক ইট অ্যাজ এ ইনহেরিটেন্স, যেটা ফিউচার জেনারেশন অ্যাটলিস্ট এই ওয়েডিং থেকে তাদের আগের জেনারেশনকে চিনতে পারবে থ্রু প্রি ওয়েডিংস বলো। আমি একটা কথা বলতে চাই, তুমি দর্শকদের জন্য এই ক্লাউড জেনারেশন, এই জিনিসটাকে, ক্লাউড ওয়ার্ডটাকে একটু ভেরিফাই করে দেবে, মানে ব্যাপারটা কি একটু বুঝিয়ে যদি বলো। ক্লাউড ভেরিফিকেশন মানে ক্লাউড বলতে বেসিক্যালি গুগল ড্রাইভ বলুন বা এমএসএন ড্রাইভ, যেগুলো বা ড্রপ বক্স, এই ড্রাইভ গুলো আছে, সেখানে একটা তুলে রাখলে একটা ইমেল আইডি ক্রিয়েট তৈরি করে, লাইক ফর এক্সাম্পল কর্মকার, আমার নাম লাস্ট নেম কর্মকার ফ্যামিলি ওয়েডিংস বলে একটা ইমেল আইডি, বাস এটাতে ইট বিকামস এন ইনহেরিটেন্স ফর দ্য নেক্সট জেনারেশনস। আর ক্লাউড থেকে কোনোদিনও ডিলিট হবে না, কোনোদিনও নষ্ট হবে না ফাইল। সো আমরা এই জায়গাটাতে একটা ব্যাপক জেনারেশনে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় অ্যাটলিস্ট। তো এর জন্য এখন প্র্যাকটিসের ক্ষেত্রে
প্র্যাকটিস ওইসব না করে আমার মতে হয়, আমার এই কথাটা চিন্তা করে যে পরে দেখবে, মানে আমাদের ছেলে মেয়েরা তারা দেখবে, আবার তাদের ছেলে মেয়েরা দেখবে, এটা কোনো একটা চেন রিয়াকশন হওয়ার চান্স থাকে। তো সেই হিসাবে সেটা যদি চিন্তা করে চলো তো আরামসে কোনো প্রবলেমই হবে না, কোনো প্র্যাকটিসই দরকার নেই, তখন আপনি সব জিনিস বেরিয়ে যাবে। মানে তুমি বলো বাই জেনারেশন টু জেনারেশন যে জিনিসগুলো আগে হতো না, অনেক সময় হয়তো হ্যাঁ, আমাদের পিতৃপুরুষদের অনেকের ছবি হারিয়ে গেছে, তাদের বিয়ের এক্স্যাক্টলি, ছবি বলো, ছোটবেলার ছবি, এক্স্যাক্টলি, অন্যান্য অনুষ্ঠানের ছবিগুলো, সেগুলো হ্যাঁ, হারিয়ে গেছে। এখন সেটা হ্যাঁ, হারানোর কোনো ভয় নেই বলেই আমরা কিন্তু এক্স্যাক্টলি। আরো ফটোগ্রাফির দিকে আরো ইন্টারেস্টেড হচ্ছে লোকে। হ্যাঁ, আরেকটা জিনিস এটার জন্য এই চিন্তা করলে তখন আরো বেশি, মানে ফটোগ্রাফি বিকামস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য ওয়েডিং। এটা খালি সেই জেনারেশনে মানে 2-3 দিন অ্যালবামে দেখলাম এটা না, এটা পরের জেনারেশনে দেখতে হবে। অ্যালবাম যদি নাও টিকে থাকে আফটার 200 বছর, ক্লাউডে তো থাকবে এন্ড অফ দ্য ডে। আই এম প্রিটি শিওর মাইক্রোসফট আর গুগল কোনোদিনও বিজনেসের মানে ব্যাংক্রাফট হবে না আপাতত, দেখে মনে হয় নেক্সট 100 বছরে। তো ওটা যে আপনি আপ সেফ থাকবে, ওটা অ্যাটলিস্ট 3টে জেনারেশন তো আপনি আপ সেফ থাকছে জিনিসগুলো পুরোপুরি সফট কপি থ্রু দিয়ে। আর আরেকটা জিনিস বলো, তোমার কি মনে হয় যে কিরকম বাজেট ফটোগ্রাফির ক্ষেত্রে প্রত্যেকটি কাপলের রাখা উচিত, যেটায় ফাইনাল আউটপুটটা অনেক ভালো হবে? একটা সার্টেন বাজেট রাখা উচিত, কারণ এন্ড অফ দ্য ডে এটা একটা এয়ারলুম তৈরি হচ্ছে, এটা একটা ইনহেরিটেন্স জিনিস তৈরি হচ্ছে। ইটস অলমোস্ট লাইক একটা গয়না কিনে নিয়ে আসছি পরের জেনারেশনকে দেওয়ার জন্য। ফটোগ্রাফিটা এমন একটা জায়গায় আছে এখন যেটা পরের জেনারেশনে দেখতে পারবে। ওই জন্য বাজেট নিয়ে একটুখানি ওইভাবে মানে একটুখানি নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করে এটা করলে একটু বেটার হয়, যে যে যেরকম আছে মানে অ্যাফোর্ড করতে পারবে সেই হিসাবে করলে better হয়। আচ্ছা, একটু পার্থর কাছ থেকে শুনবো। পার্থর কাছ থেকে খুব কম কথা শোনা হচ্ছে, লোকজনের খুব দুঃখ। হ্যাঁ, হ্যাঁ, বেসিক্যালি আমার কথাগুলো মিঙ্কুদা, সমিতদা আর সাগ্নিকদা সবাই মিলিয়ে মিশিয়ে বলে দিয়েছেন। বিশেষ করে সমিতদা যে কথাগুলো বললেন, যে এগুলো সত্যি আমি এগুলো বিশ্বাস করি বেসিক্যালি, যে কমিউনিকেশনটা সত্যি খুব দরকার। ক্লায়েন্টের সাথে যদি আমরা কমিউনিকেট না করতে পারি কোনোভাবে, ধরো আমাদেরকে কেউ বুক করলো 1 বছর আগে বা 5 মাস আগে, 6 মাস আগে, আমরা তাদের সাথে কোনো রকম ভাবে কমিউনিকেট করলাম না, জাস্ট তার বিয়ের দিন পৌঁছে গেলাম। আমরা তাদের কিরকম ধরনের তারা ছবি তুলতে চায় বেসিক্যালি, সবার আগে যারা আমাদেরকে পয়সা দিচ্ছে, যারা আমাদের যেখান থেকে আমাদের রুজি রোজগার, তাদের অবশ্যই তাদের মতামতটা আমাদেরকে শুনতেই হবে, ঠিক আছে? এবং সেটাকে নিয়ে আমাদের যা ধারণা আছে সেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে চেষ্টা করতে হবে যতটা পারা যায়, যে আমার ধারণা এবং তাদের ধারণা মিলিয়ে মিশিয়ে চেষ্টা করে। তো কমিউনিকেশনটা আমার মনে হয় খুবই দরকার, কারণ কমিউনিকেশন না হলে কোনোভাবেই ভালো ছবি তোলার চান্স থাকবে না। কারণ ভালো ছবি তুলতে গেলে সবার সাথে কথাবার্তা বলে, এবং ধরো সাপোজ আমরা অনেক জায়গাতে এরকম হয় যে টাইমিং, হয়তো বিয়ের দিন আমরা ধরো সাপোজ আমাদেরকে বলা হচ্ছে যে আমরা 9টার সময় আমাদেরকে ডাকা হলো, সকাল 9টার সময়, আমরা সকাল 9টার সময় চলে গেলাম সেখানে, এবং গিয়ে দেখছি যে 12টার সময়, 1টার সময় তাদের কাজ শুরু হচ্ছে। এবং সেখান থেকে কি আমাদের ফটোগ্রাফার শুরু, ধরো আমাদের তো যারা আরো বাদ বাকিরা কাজ করে, আমরা এই 4 জন ছাড়া তো আরো অনেকে এই কলকাতা বা সারা ইন্ডিয়াতেই কাজ করছে, তাদের সবার একটা মোরাল ডাউন হয় যখন গিয়ে দেখছে যে টাইমের সাথে কোনো কাজ করতে পারছে না। তো সেই জায়গা থেকে এই রেসপেক্টের যে ব্যাপারটা মিঙ্কুদা বলছিল, সেটা অবশ্যই আমি এগ্রি করি, যে কিছু জায়গাতে আমরা ভুলে যাই যে আমরা সবাই অ্যাকচুয়ালি মানুষ, ঠিক আছে? যে আমাদেরকে সবাই আমরা যেরকম ভাবে কাজ করছি, বাদ বাকিরা কাজ করছে, আমাদেরকেও সেইভাবেই কাজ করতে হবে, ঠিক আছে? আর ছবির যে ক্যান্ডিড ফটোগ্রাফির বিষয়টা, সেটা সত্যি তাই, এখনকার দিনে অনেকের মধ্যে ধারণা সবার মধ্যে নেই যে ক্যান্ডিড ফটোগ্রাফি বোঝে না, কিন্তু ক্যান্ডিড ফটোগ্রাফি বলতে অনেকেই বিশ্বাস করে যে এই ফেয়ারি টেল টাইপের ছবি, হয়তো পেছনে ওড়নাটা উঠছে, সেটা জাস্ট ফ্লাইং, সেই অবস্থায় হয়তো ছবিটা তুলতে হচ্ছে, বা এইরকম আমাদের কিছু স্যাম্পল দেখাচ্ছে যে আমার হয়তো যে ক্যান্ডিড ছবি বলতে আমার এরকম ধরনের কিছু ছবি চাই। তো সেগুলো কোনোদিনই সম্ভব নয়, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফেক ক্যান্ডিড, যেগুলো আমার এখনকার ভাষায় হয়তো বলে, ঠিক আছে? যে ফেক ক্যান্ডিড তোলাটা সত্যি, আর আমি এবং আমাদের টিমের আমরা কেউই খুব একটা পোস্ট ফটোগ্রাফি করতে অভ্যস্ত নই, এবং পারিও না জেনারেল বলতে গেলে। কারণ ওই রকম ভাবে কাউকে বলাটাও যায় না যে তুমি এরকম ভাবে পোস্ট দিয়ে দাঁড়াও, এরকম আমি একটা ছবি তুলবো যে এইরকম ভাবে এই সময় একটা ভালো মুহূর্ত আসবে, এরকম সম্ভব নয়, ঠিক আছে? আমরা ধরো ধরো এখন দুজন কথা বলছে বা হাসছে, বা মা মেয়ে গল্প করছে, বা কেঁদে ফেলেছে হয়তো কোনো একটা ইমোশনাল মোমেন্টে, আমরা সেই সময় কোনো সময় যদি বলি তোমরা ক্যামেরার দিকে তাকাও, দিয়ে একটা ছবি তুলবো, এগুলো সম্ভব নয়, এগুলো কোনোদিনই ইমোশন গুলো বিষয়গুলো আসবে না, ঠিক আছে? তো আমার মনে হয় যে ক্যান্ডিড ফটোগ্রাফিটা করতে গেলে একদমই ফটোগ্রাফারের উপরে ফুল ট্রাস্ট করতে হবে, এবং যারা ক্লায়েন্ট আছে তাদেরকেও সমস্ত জিনিস বুঝতে হবে, যে আমি যেগুলো ধরনের ছবি চাইছি এবং যে টিমের থেকে আমরা কাজ করাচ্ছি তাদেরকেও ট্রাস্ট করতে হবে তাদের কাজ দেখে। কারণ তাছাড়া তো বুক করার কোনো মানে বিষয় নেই, যখন আমাদের কেউ বুক করছে তার মানে তারা আমাদের কাজ এবং আমাদের পোর্টফোলিও সমস্ত কিছু আগে থেকে দেখছে, এবং দেখে আমাদের সঙ্গে তাদেরও কোনো নতুন নতুন আইডিয়াস থাকলে, কারণ এখন যারা বিয়ে করছে, যাদের বিয়ে হচ্ছে, সবাই ইয়াং জেনারেশন, প্রায় আমরা সমবয়সী সবাই। এখন অনেকটা মানুষের সামনে মানুষ কথা বললে অনেক কিছু জানা যায়, অনেক থেকে অনেক কিছু শেখা যায়, আমাদের থেকেও হয়তো অনেকে শেখে। তো এই বিষয়গুলোই এটাই। আর বাজেটের বিষয় বলতে, বাজেট অ্যাকচুয়ালি সত্যি ফিক্সড কিছু নেই, কারণ হচ্ছে আমি যদি এখন কোনো ফিক্সড বাজেট বলি, তাহলে সেরকম ভাবেই হয়তো একটা সবার ধারণা হয়ে যাবে, কিন্তু সত্যি ফিক্সড বাজেট কিছু নেই। ধরো আমাদের টিমে বা বাদ বাকি সবার টিমে হয়তো যারা খুব ভালো মন দিয়ে কাজ করে, যে সমস্ত ছেলে মেয়েরা
ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করে তাদেরও তো বেসিক্যালি শুধু ওয়েডিং ফটোগ্রাফি সিজন ছাড়া তাদেরও পেট চালানোর দরকার পড়ে, এবং তারা যদি সত্যি ফটোগ্রাফি নিয়ে ক্যারিয়ার বানাতে চায় তাহলে তাদেরকে পয়সা দিতে হবে, এটা তো সত্যি কথা। তো তো সেটার জন্য অবশ্যই বাজেটটাও ম্যাটার করে, কিন্তু বোথ পার্টি থেকেই সেটা ডিসিশন নিতে হয় যে ক্লায়েন্টের তরফ থেকেও আমাদেরকে ভাবতে হবে, আমাদের বিষয়টাও ক্লায়েন্টদেরকে ভাবতে হবে। তো এই মানে এটার কোনো বাজেট সেরকম ভাবে বলা সত্যি খুব মুশকিল। থ্যাংক ইউ তোমাদের চারজনকে, এবং ধন্যবাদ জানাই আমার টিমের রাহুলকে। উপস আর রূপসে যখন উপস ঘটে তখন রূপস এসে একটু সাহায্য করে, রূপস থাকলে উপস আসবে, সো সব মিলিয়ে চলছে জীবন। আন্তরিক ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই সুন্দর ছবি তোলো আর আমাদের জীবনকে আরো সুন্দরভাবে সাজিয়ে রাখো। আজকে আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং রিভাইন্ডের এপিসোডে অনেক কিছু জানছি। সো এবার একটা প্রশ্ন থাকবে, #DD that's Dulhan Diaries photographers, এটা হচ্ছে উত্তর দেওয়ার ফরম্যাট, এন্ড দ্য কোয়েশ্চেন ইজ, সবাই কিন্তু একটা বক্তব্য রেখেছে যে একটা জিনিস করা উচিতই উচিত, এবং সেটা বিয়ের আগে। কি করা উচিত? বিয়ের আগে ফটোগ্রাফি বা ফটোগ্রাফার টিম এবং পার্টি বা যাদের বাড়িতে বিয়ে হচ্ছে, what is the most important thing to do? সবাই বলেছে এটা ইম্পর্টেন্ট, সো এটাই হচ্ছে প্রশ্ন। শুধু ভালো ফটোগ্রাফার হায়ার করলেই হবে না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো #DD that's Dulhan Diaries photographers দিয়ে উত্তর দিতে হবে। and আজকে Dulhan Diaries এ we are once again having the opportunity to look back, কারণ বছর প্রায় শেষ এবং আজকে তো মানে বলতে গেলে প্রায় ক্রিসমাস এসেই গেছে। আর ক্রিসমাস আসবে, আমরা একটু হৈ হৈ হট্টগোল করব না, সেটা তো হয় না। এবং ক্রিসমাস বলতেই মনটা কেমন একটা হু হু করে ওঠে। মনটা যারা আমরা কলকাতায় থাকি, কলকাতায় থাকলেই কলকাতায় পথে ঘাটে বেরিয়ে পড়ে, স্পেশালি পার্ক স্ট্রিট অঞ্চলে মনে হয় একটু ঘুরে আসি। সো একটা ছোট্ট ভিডিও সেলিব্রেটিং দ্য ওয়ান্ডারফুল ফেস্টিভ্যাল অফ ক্রিসমাস, এবং তারপরে কিন্তু কন্টিনিউ হচ্ছে আমাদের দুলহান ডায়েরিজ, পার্টনার্ড বাই সেনকো গোল্ডেন ডায়মন্ডস। ক্রিসমাস শুনলেই মনটা কেন মনে হয় যেন পুরো বরফে মোড়া একটা পৃথিবীতে যদি দাঁড়িয়ে থাকতে পারতাম। যাই হোক, আমরা এখন শীতটাকে এনজয় করবো, and while we are enjoying the winter, I would request you all to please share this live. খুব কম বন্ধু বান্ধব কিন্তু আজকে দেখছে। কালকে কিন্তু ক্রিসমাসের জন্য পার্টি পার্বণ নিশ্চয়ই রয়েছে, কিন্তু আজকে স্যাটারডে ইভিনিং এ আমাদের দুলহান ডায়েরিজ এর এই উইকলি এপিসোড চলছে, এবং I would request all of you all to quickly share this, tag your friends, let them know that Dulhan Diaries is on, এবং আজকে you can win silver coins from Senco Golden Diamonds. Moving on, আমাদের রিভাইন্ড ডে। এখন আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আফটার ম্যারেজ দ্য ফিউচার। সো জেনেটিসিস্ট ডক্টর দীপাঞ্জনা দত্তর কাছ থেকে নেব আমরা কিছু গোল্ডেন ওয়ার্ডস এন্ড অ্যাডভাইস, যেটা আমরা পেয়েছিলাম, শেয়ার করছি আরো একবার। থাকবে spot quiz, so don't miss any bit. Tonight we will be joined by someone I really look up to. I've known her for years, and amar jokhoni I see her on social media, I get a chance to interact with her. Every time she is around, I get to learn something. She is a very dear person, a great doctor, geneticist by profession, এবং Dr. Dipanjana Dutta, who is associated with Apollo Multispeciality Hospitals and also other institutions, and she's constantly doing a lot of social work herself. আজকে আমাদের গোল্ডেন বার্থডে, we are getting joined by her. তো এই সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে আমাদের সেভাবে সচরাচর কখনো আলোচনা হয় না। সো আজকে গোল্ডেন বার্থডে we will get to hear some really important informations. So welcoming Dr. Dipanjana Dutta, thank you so very much for joining in. So প্রথম জিনিস জিজ্ঞেস করব, of course the ambition is that all couples would want a healthy baby,
এবং তার জন্যই the genetic counselor comes into action so that a lot can be prevented and lot can be taken care of এবং আজকে আমরা ডক্টর দীপাঞ্জনা দত্তকে পাচ্ছি। থ্যাংক ইউ রূপসা এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। হ্যাঁ, তো বেসিক্যালি এইটাই আমি বলতে চাই যে আপনারা আপনাদের ডাক্তারদেরকে প্লিজ জিজ্ঞেস করবেন ফর টু থিংস। ওয়ান হচ্ছে প্রেগনেন্সির কালীন স্ক্রিনিং গুলো আর নিউবর্ন স্ক্রিনিং। Newborn screening is not costly. Newborn screening is one test which is very cheap. সুতরাং if a baby is born, I would definitely ask you to go for newborn screening. বড় বড় corporate hospitals গুলো কিন্তু newborn screening as your pregnancy package রাখে। newborn screening এর মধ্যে তিনটে জিনিস আছে: newborn cardiac screening, newborn hearing screening আর newborn মেটাবলিক স্ক্রিনিং। একটু আগে যে স্লাইডটা দেখাচ্ছিল, ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চারা যে এই পার্টিকুলার স্লাইডটা দেখুন, ওয়ার্ল্ড ওয়াইড যে বাচ্চারা 5 ইয়ার্স এর নিচে মারা যান সেইটা ম্যাক্সিমাম কিন্তু ডায়রিয়াল কেসেস। আর এবার যদি আমি আপনাকে বলি ডায়রিয়াল কেসেস গুলো কিন্তু মেনি আ টাইমস কার্ডিওভাস্কুলার বা তো ছেড়েই দিন, ডায়রিয়াল কেসেস গুলো মেনি আ টাইমস কিন্তু ইটস ইজ নট বিকজ অফ আ ভাইরাস অর আ ব্যাকটেরিয়া but due to a metabolic reason, and that was totally preventable. তো সেইখানে আমার মনে হয় নিউবর্ন স্ক্রিনিং ইজ লাইক আ সুরক্ষা কবচ। মানে আমরা যদি আজকে আমার বাচ্চাকে মানে কিছু স্টোন পড়াচ্ছি বা কিছু মানে হরোস্কোপ করছি, যাই করছি, ভগবানের কাছে প্রে করছি, নিউবর্ন স্ক্রিনিং ইজ ওয়ান ওয়ে যেখানে ইউ ক্যান প্রোটেক্ট ইউর বেবিজ ফিউচার অ্যান্ড মেনি কিডস উইল বি সেভ। সিমিলারলি আপনার প্রিনেটাল স্ক্রিনিং, যদি আপনার কাছে সত্যি অর্থ থাকে তাহলে প্রি কনসেপশন স্ক্রিনিং, যেগুলো আমি আগে বলছিলাম, এরকম 7,000টা বংশগত রোগ আছে যেগুলোকে কিন্তু আমরা পুরোপুরি ভাবে ধরতে পারি। অবভিয়াসলি এই সবকিছু করেও ইট ইজ নট 100%, আমরা সবাইকে কিছুতেই বাঁচাতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমরা কিছু লোককে বাঁচাতে পারবো। নিউবর্ন স্ক্রিনিং এর এই যে দেখুন, আমার অনেক সময় বাচ্চা কিন্তু একেবারেই সুস্থ, বাচ্চার মধ্যে কিন্তু কোনো সিমটম নেই, সেই সময় নিউবর্ন স্ক্রিনিং এ যদি আমি ধরতে পারি তাহলে আমি একটা ছোট্ট, মানে এই ওষুধগুলো বেশি দামি নয়, সিম্পল ওষুধের দ্বারা কিন্তু সেই বাচ্চা বেঁচে যেতে পারে, সেই বাচ্চা সেরিব্রাল পলসি, স্প্যাস্টিসিটি বা যেগুলো আপনারা দেখেন মৃগী রোগ, এগুলো কিন্তু নাও হলে বাচ্চা কমপ্লিটলি সুস্থ বাচ্চা থাকতে পারে। সুতরাং মানে সারা বিশ্বে নিউবর্ন স্ক্রিনিং কে একটা মিরাকল হিসেবে দেখা হয়, কারণ উই ক্যান প্রেডিক্ট থিংস বিফোর দ্য সিমটম কামস ইন, এন্ড দ্যাট ইজ ওয়্যার দ্যাটস দ্য গোল্ডেন পিরিয়ড। এখানে যেটা দেখছেন এফেক্টিভ থেরাপি পিরিয়ড, ঠিক সিমটমের অনসেটের আগে, আর সেখানে বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকে ইভেন একটা জেনেটিক কন্ডিশন থাকলেও। অনেক সময় অনেকেই আসেন আমাদের কাছে জিজ্ঞেস করতে যে আমার প্রথম বাচ্চা থ্যালাসেমিয়া ছিল, থ্যালাসেমিয়া আমাদের দেশে খুব কমন, তাহলে পরের বাচ্চা থ্যালাসেমিয়া যাতে না থাকে আমরা কি প্রিনেটাল করতে পারি? আমরা কিন্তু আজকাল তার থেকে বেশি করতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা একটা বাচ্চা আসতে পারে আপনার কোলে, যেই বাচ্চাটার HLA ম্যাচ বা মানে স্টেম সেল বা বোন ম্যারো ম্যাচ থাকতে পারে, যেটা আপনার সেকেন্ড সন্তান যে হবে সে শুধু থ্যালাসেমিয়া ফ্রি হবে না, সে কিন্তু আগের বাচ্চাটাকে সেভ করতে পারবে থ্রু দ্য বোন ম্যারো ও স্টেম সেল। এখন প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে, এগুলোকে আমরা সেভিয়ার সিবলিং বলি। তো এখন প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে আপনাদের এইগুলো জানা উচিত। আপনাদের এগুলো যদি আপনারা না জানেন, কোনো জিনগত বিশেষজ্ঞর কাছে এসে প্রশ্ন করবেন বা আপনাদের গাইনেকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ানের কাছে প্রশ্ন করবেন, সেখানে কিন্তু অনেকটাই জানতে পারবেন। এবার আমি আরেকটা জিনিসে আসি, যেটা আমায় অনেক সময় ইভেন মানে আমরা কোথাও সোশ্যাল ফাংশনে গেলেও জিজ্ঞেস করা হয়, ক্যান্সার কি হেরিডেটরি? আমাদের ফ্যামিলিতে তো অনেক লোকের ক্যান্সার আছে, তাহলে কি আমার ক্যান্সার হবে? দেখুন, ক্যান্সার ব্যাপারটা 95% ক্যান্সার ব্যাপারটা কিন্তু জিনগত, কিন্তু এটা কিন্তু জিনগত হলেও এখানে দুটো জিনেরও দুরকম ভাগ আছে। একটাকে আমরা সোম্যাটিক মিউটেশন বলি, একটাকে আমরা জার্মলাইন মিউটেশন বলি। জার্মলাইন মিউটেশন মানে যেই পরিবর্তনটা, আনুমানসিক পরিবর্তনটা আমার ডিম্বাণু বা শুক্রাণু দুটোর মধ্যে হয়ে আছে। ডিম্বাণু বা শুক্রাণুর মধ্যে যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমার প্রত্যেকটা কোষে আছে। ক্যান্সার হয় কিন্তু সোম্যাটিক মিউটেশন, মানে আমার বডির কিছু কোষ পাল্টে যায়, সেটার জন্য। তো জিনগত বটেই, কিন্তু এটা বংশগত নাও হতে পারে। 95% অফ দ্য ক্যান্সার কিন্তু বংশগত নয়, অ্যাবাউট 5 to 6% ক্যান্সার ইজ বংশগত। এবার এই বংশগত ক্যান্সার যেটা হয় সেখানে কিন্তু
আমরা এটাকে প্রেডিক্ট করতে পারি। আর আপনি কি জানেন যে বংশগত ক্যান্সারের মধ্যে অনেক ক্যান্সার আছে যেটা এখন সিম্পল কেমো প্রিভেনশন, সিম্পল একটা ওষুধ খেলে আপনার ক্যান্সার হবে না, সিম্পল কিছু ফলো আপ করলে আপনি সেই ক্যান্সার থেকে বাঁচতে পারেন, প্রিভেন্ট করতে পারেন, স্পেশালি ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার, বা আমরা যদি লিন্স সিনড্রোম বলছি, মানে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্ট ওভারিয়ান, প্রস্টেট, প্যানক্রিয়াটিক ক্যান্সার, এই ক্যান্সার গুলো কিন্তু অনেক ক্ষেত্রে আগে থেকে ধরা যেতে পারে। তো জেনেটিক কাউন্সিলিং করলে কিছুটা পার্সপেক্টিভ হয়, মানে যেটা আমি বলছিলাম যে কারোর কোনো সিমটম নেই কিন্তু আমরা চাইছি ডিটেক্ট করতে। এইগুলো নর্মালি এই ধরনের ক্যান্সার ক্লিনিক গুলো যেগুলো ফ্যামিলি ক্যান্সার ক্লিনিক, সেগুলো মানে আপনাদের ফ্যামিলিতে অনেকের যদি ক্যান্সার থাকে, এগুলোকে বলি আমরা ক্লাস্টার ক্যান্সার, যেগুলোকে আমরা ফ্যামিলিয়াল ক্যান্সারের মধ্যে ধরি, বা মানে একই জিন কিন্তু অনেক রকম ক্যান্সার করতে পারে, যেরকম BRCA1 BRCA2 আমার ওভারিয়ান ক্যান্সার করতে পারে, ব্রেস্ট ক্যান্সার করতে পারে, প্রস্টেট করতে পারে, প্যানক্রিয়াটিক করতে পারে। এই ধরনের ক্যান্সার কিন্তু একটা ফ্যামিলি, নট নেসেসারি সবার ব্রেস্ট ক্যান্সার আছে। এই ধরনের ক্যান্সার যখন করে আমরা এগুলোকে হেরিডেটরি ক্যান্সার বলি। সেখানে যদি আপনি দেখেন আপনার মাসি বা আপনার মায়ের এই ধরনের হয়ে আছে, আপনি হয়তো অনেক ছোট, কিন্তু আপনি কিন্তু এই প্রশ্নগুলো করতে পারেন। আপনি যদি 18 বছরের ঊর্ধ্বে হন, আপনি এই প্রশ্নগুলো করতে পারেন, আর আমরা আপনাকে সাহায্য করতে পারি, কারণ এগুলো ওয়ার্ল্ড ওয়াইড গাইডলাইন্স আছে এগুলোকে কি করে আমরা হ্যান্ডেল করব। তো এখানে প্রসপেক্টিভ হতে পারে, যেগুলো নিয়ে আমি আজকে এত স্ট্রেস করছি, রেট্রোস্পেক্টিভও হতে পারে। এখানে অনেকেরই থাকতে পারে যাদের ভাই বোন বা বাড়ির কেউ অসুস্থ, কোনো তারা জানেন না হয়তো, বাট কিছু নিউরোলজিক্যাল প্রবলেম আছে, কিছু কার্ডিয়াক প্রবলেম আছে, বা হয়তো মনে হচ্ছে যে ইন্টেলেকচুয়ালি তারা অ্যাটিপিক্যাল, মানে যেখানে থাকার কথা সেখানে নেই। সেরকম যদি কোনো পরিবারের লোক থাকে, বা কোনো স্টিল বর্ন হয়ে থাকে, বা মাল্টিপল মিসক্যারেজেস হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এগুলো নিয়ে আরেকটু চর্চা করবেন, জিজ্ঞেস করবেন আপনাদের প্রাইমারি ক্লিনিশিয়ানকে, আর আমাদের কাছেও আপনারা প্রশ্ন রাখতে পারেন। তো রেট্রোস্পেক্টিভ Dr. Dipanjana Dutta is attached with Apollo Multispeciality Hospitals for anything. Jeta proshno ache, genetic counseling is a very big field, very detailed. You should knock her, and she's always been a very, very huge support to the journey of OOPSroops. তাই golden words আমরা পেয়েছি তার কাছ থেকে, and আজকে আমাদের সাথে যারা আছো বা আছেন, you know that this is a part of Rewind 20. হ্যাপিলি এভার আফটার সেগমেন্টে আমাদের সাথে রয়েছে বিকাশ কুমার এবং কাসিনিয়া কুমার, a wonderful couple. এখন বিকাশ is so busy because he is the head of the largest, I would say, the largest confectionery chain in the country, and cake and bake চলছে। তার সাথে সাথে his family, the love of his life, Ksenia Kumar, who is a Russian, who has completely adapted herself to the Bhartiya Bahu thing. তাদের সাথে হয়েছিল আড্ডা। They're almost 25 years together, 25 years of togetherness. Happily ever after তাদের সাথে হয়েছিল দারুণ আড্ডা। কিছু মুহূর্ত আরো একবার ফিরে। How many years do you all know each other? Well, I think we look very young, but it's been almost 24 years that we first met. 24 years. Yeah, first time our eyes met 24 years back. Yeah. So what was the most striking thing about each other? What made Ksenia love Vikas Kumar and vice versa? Would love to know the good old days. What? It's been 24 years back. Yeah, so to me, if I remember clearly, obviously I at least was had been drinking that evening, but I remember I saw her with her bunch of friends, and I immediately thought to myself that this girl, is she 100% Russian? Because the rest of the girls in that setting were all blonde, and they were very, very white, and they looked what quintessentially Russians would look like. But look at this picture, for example. So she had black hair, and she was fair. She is fair in complexion, but I was kind of intrigued. So I reached her with my friends, and I said, well, what nationality are you? And, yeah, and she the first response she gave me, I could understand that she's 100% Russian, because she couldn't speak a word of English. And yeah,
About her, I think she can take that question. Yeah, Ksenia, what made your heart flutter for Mr. Kumar? It's like, I just felt it. That's it. I cannot explain it. I just felt it that he's the one. A stunning family, and what I love about the Kumars is that everybody is different from each other, but they're super connected. So you can see the bond, and the colors that you see on the face are literally the colors in their soul also. Of days, because you all did something which is not very usually Indian. Okay, you chose to have a nice relationship before you all went ahead and got married, right? So ये जो आपने जैसे हम लोग normally बोलते हैं live together, how did this help you in the foundation of the marriage? Did it at all help you? What is the thing that you would like to tell? Because I think that is very important so that marriages hold on to each other forever. So थोड़ा Yes, जानना. Yeah, I'm sorry. Yeah, thank you for the question. So, I think one of the most important things that I maintain, and I think it's extremely important now that we are getting older now, and we're at a position that we now, discuss and advise our youngsters on marriage when they are of marriages. I think one of the most important things is that your spouse should be, if not your best friend, she should be an extremely good friend of yours. And the way you can do it perhaps is because you have to live your entire lives together. I think it just makes sense that you get to know each other very, very well. And one of the ways to do that is to, of course, be living together, spending as much time as you can with each other. And I think that friendship has to really develop into a lifelong friendship. So I think that to me is extremely important. When you all got married, before your family started, or even after when the family started, what are the basic rules that you all have set as a couple for the family to be so beautiful and happy and joyful? There aren't any rules really. I think we just first of all, because we came from such backgrounds that we were very used to working our entire lives. I started working when I was 16. She also started working when she was 16, and we've had a challenging life thus far. Now, of course, by God's grace, it's become better. But the point is that when you start a family, the responsibilities of the household have to be divided, and when you also become parents, I think it's also very important. So we kind of distributed our responsibilities, and she was. I really always say that for me it was easy because it's my country. For her it was. She made it very easy, and I really commend her for that. And that she could, be a part of our family, our very, I should say, old-fashioned in a way, village family, and that she could assimilate with all of us, with my family. I think that is something which is really great, and that's how mutual respect for each other, mutual respect for each other's time and work, and you know that she speaks her mind when she has to, and she does it with everyone, and I think that also kind of keeps it together. Both of y'all are so good looking in your own way. Ksenia is so hot, Vikas is so good looking. How do y'all handle insecurities, if at all it happens in relationship? I don't know. I think we've gotten used to that. First of all, I don't really consider myself very good looking. I'm sure she is. To be fair, she's extremely good looking. Beauty is very different from everyone, but everyone has to be like individual. Anyway, if you're in the relationship committed or you're married, you're still a separate individual. So you have to respect that as well. Yeah. So I think we've just been together long enough to be able to take things into our stride. And yeah, this picture, by the way. So now, we haven't seen these pictures ourselves in many years. And now that you play these one by one, a lot of memories, especially because most of these are before we got married. Wonderful. What
advice would you like to give to youngsters? Youngsters are very confused. They see great marriages, at the same time they see not too great marriages. So what is your advice to youngsters? What are the things they should keep in mind before they say yes to marriage as a commitment, marriage as a decision? Because going around to theek hai, lekin shadi to khair alag hi baat hai, right? Yeah, I think I personally I see that, and we also get disheartened because we have marriageable age boys and girls in our family, in my side of the family, and in hers, who are struggling to find partners and who are not being able to kind of be with in long-term relationships. I think first of all, from my perspective at least, is that you have to be able to give. You have to be able to adjust. You have to be able to kind of understand the other person as well as the situations. So I think that the youngsters of today are, for want of a better word, perhaps too headstrong, perhaps too impatient, really, and they want results very fast. They have some of them at least have expectations which are not really very practical, although everybody would want them to have. But I think one of the things is that to be able to accept accept your partner and to be able to kind of work around your little niggles and differences that might arise. I think that is the only way to have what you can call a successful long-term relationship. Kasinia, आप भी कुछ बोलिए, please. Trust and respect. Like when you're getting married, it's not like you're going to the jail, you cannot do anything. You have to respect your partner, respect their interest, and I guess people, as you mentioned, who have some problem, of course, marriage problem, they always will be there. Lack of communication. So you have to be spoken up a lot. If you're not happy with something, you should not keep it inside. You have to let know your partner what you're unhappy, and especially being a woman, man, sometimes they will not understand what are you, keep it inside of you. So you just have to tell them. True. But in this relationship, which is so solid for 24 plus years, touch wood, how have you all maintained domestic peace and such romance in your relationship? Well, I think first of all, she's extremely good looking. I think that helps. in the domestic relationship. So I think to keep that spark alive, if you have somebody as beautiful as her, I think the sparks are lightened by themselves. But seriously enough, I think first of all, because we are such great friends, and we just kind of vibe together. I think some people call it chemistry, and I think we are just very natural around each other. We just kind of these weird pictures that you see are kind of indications as how we are as a couple. And I think we've tried to remain young. We've tried to. She still looks very young. I don't look that young, but we've tried to remain young at heart. We've tried to do things which are crazy, which are funny, which are useless at times, which are weird at times. But I think natural. We try to keep that kind of spark alive as much as we can. कसीनिया, आप तो कुछ बोलिए. जब सर ऐसे हो जाता है विकास के ऊपर, what do you do? How do you kind of compose yourself back? Well, as mentioned before, like for me, it's very, very important family. But as an individual, I have to how to say, support myself differently. So I also do the work. Recently start my job. So most of the time I give to my family. But Beautiful. तो आप विकास के बारे में विकास को कुछ बोलिए हिंदी में. You can express your heart to विकास in a line in Hindi. मैं तुमसे बहुत बहुत प्यार करता हूँ. That is
the best moment, and Vikas, you have to answer and give a hug back. Yeah, let's have this moment. Oh, This is the best moment. Ja ci bile lubię очень lubię. So I think this is also one of the things that we kind of we just take life as it comes. Ekটু Russian, if you can just say something that we can also learn maybe on the way, Arki. Though I don't know any of my Russian friends will be, watching this program, but One line we would like to learn from the Russian bhabhi. Спасибо. Спасибо большое, बहुत धन्यवाद. How sweet. ব্যাস, তার মানে আমরা দুলহান ডায়েরিতে এবছরে কিন্তু রাশিয়ানও শিখেছি। ইচ্ছে ছিল আজকের এপিসোডে we are going to have more moments of rewind, but unfortunately because of lack of time আমরা ডক্টর সোমা চ্যাটার্জি অ্যান্ড মিস্টার চ্যাটার্জির সাথে এবং পূরবী রায়, অমিতাভ রায়ের এপিসোডের কিছু মুহূর্ত আমরা নেক্সট উইকে ফিরিয়ে নিয়ে আসবো, এবং লিগাল অ্যাডভাইজার তন্ময় বাবুর কাছ থেকেও যে চেকলিস্ট আমরা পেয়েছিলাম সেটা আমরা নেক্সট উইকে আনবো। বাট এই উইকে আমাদের এপিসোড শেষের আগে ডেফিনেটলি কনগ্রাচুলেশনস জানাবো টু অল দ্য winners. Congratulations, heartiest congratulations. Spot quiz এবং টপিকের উইনার্সদেরকে জানাই আন্তরিক কনগ্রাচুলেশনস। অ্যান্ড আমাদের দুলহান ডায়েরিজ এর এপিসোডের প্রায় শেষ, তবে যে যেখানে আছে, ইফ ইউ ওয়ান্ট টু উইন দ্য ম্যাক্সিমাম হার্ট কন্টেস্ট, যেটি এখন থেকে another 30 minutes, মানে around 8:30 অব্দি এটা অন থাকবে। Red, white and green, because Christmas time, Christmas means the merry feeling of Christmas tree, Santa Claus and snow. So red, green, white. Red, green, white এই প্যাটার্নে red, green, white করে দুলহান ডায়েরিজ এর আমাদের কমেন্ট সেকশনে এসে share the maximum love and you will win a prize যে ম্যাক্সিমাম ভালোবাসা পাঠাবে আমাদের, তার জন্য থাকবে নেক্সট উইকে প্রাইজ। যেতে যেতে অফকোর্স আই উড লাইক টু উইশ আ ভেরি মেরি ক্রিসমাস টু এভরিবডি। উপসরুপস এর তরফ থেকে এক্স্যাক্টলি হোয়াট ইজ ক্রিসমাস টু আস সেটা কিন্তু আমি এখন দেখাবো। অ্যান্ড উইথ দিস আজকের এপিসোড করছি শেষ। উই উইল বি ব্যাক ভেরি সুন, সামনের সপ্তাহে কথা হচ্ছে। টেক কেয়ার, গুড নাইট, টাটা।